দেড়শো কোটি মানুষের বাস, ৫৬ জাতিগোষ্ঠীর মিলন আর ৫,০০০ বছরের সভ্যতার গর্ব চীন। তবে একা একা নয়, বিশ্বের সব দেশকে সাথে নিয়ে এক অভিন্ন ভবিষ্যতের পথে এগিয়ে যেতে চায় দেশটি। প্রাচীন ঐতিহ্য থেকে আধুনিক উদ্ভাবন, সব ক্ষেত্রে সমৃদ্ধ চীনকে জানার নতুন দিগন্ত আমাদের অনুষ্ঠান জানা ও জানা চীন। জানা ও জানা চীনের ২২১তম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি খোঞ্জাজা প্রেমা। চীনে স্মার্ট হোম প্রযুক্তি মানুষের দৈনন্দিন জীবনকে নতুনভাবে বদলে দিচ্ছে। এখন অনেক বাড়িতে এআই নির্ভর গৃহস্থালী যন্ত্রপাতি স্বয়ংক্রিয়ভাবে নানা কাজ করছে। দরজা খোলা, আলো জ্বালানো, পর্দা ও এয়ার কন্ডিশনার নিয়ন্ত্রণ সবই হচ্ছে স্মার্ট সিস্টেমের মাধ্যমে। চীনের বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি ও নীতিগত সহায়তায় চীনের স্মার্ট হোম বাজার চলতি বছরে সুবিশাল অর্থনৈতিক খাতে পরিণত হবে। 客厅扫地机器人开始清扫。扫地机已经启动。 প্রযুক্তির অগ্রগতিতে বদলে যাচ্ছে চীনের মানুষের জীবনযাত্রা। দেশটিতে হ্যান্ডস ফ্রি স্মার্ট হোমের ধারণা এখন রূপ নিচ্ছে বাস্তবে। ২০২৬ সালে প্রথমবারের মতো চীনের ভোক্তা ভর্তুকি নীতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে স্মার্ট হোম পণ্য। স্মার্ট হোমে এআই ভিত্তিক হাউসকিপার মানুষের জীবনকে আরও সহজ করে তুলছে। স্বয়ংক্রিয়ভাবে দরজা খোলা, আলো জ্বালানো, এয়ার কন্ডিশনার ও পর্দা ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্য অনুযায়ী নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ ধরনের বাড়িতে রোবট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে, ওয়াশিং মেশিন নিজেই ধোয়া ও শুকানোর সময় নির্ধারণ করছে, আর চুলা স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করছে। শুধু বিনোদন নয়, টেলিভিশন এখন পুরো বাড়ির নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ফ্রিজ এখন সারাদিনের পুষ্টি পরামর্শক হিসেবেও কাজ করতে পারে। ব্যবহারকারীরা সাধারণত ফ্রিজে খাবার রাখার পর কিভাবে সতেজতা বজায় রাখতে হয় তা ভালোভাবে বোঝেন না। এআই ভিশনের মাধ্যমে ফ্রিজ এখন এমন একটি যন্ত্রে পরিণত হয়েছে যা শুনতে, বলতে এবং চিন্তা করতে পারে। ফ্রিজের তথ্য মোবাইল ফোনের সঙ্গে সমন্বয় থাকে, ফলে ব্যবহারকারীরা যে কোনো স্থান থেকে জানতে পারেন কি কি খাদ্যপণ্য পুনরায় সংগ্রহ করা দরকার। খাদ্য শনাক্ত করা প্রথম ধাপ, আর সেগুলো দীর্ঘ সময় সতেজ রাখাই মূল লক্ষ্য। স্মার্ট হোম যন্ত্রপাতি শুধু ব্যক্তিগত জীবনযাত্রার উন্নতি করছে না, বরং পুরো শিল্প খাতেও পরিবর্তন আনছে। ভোক্তারা এখন বহুমাত্রিক অভিজ্ঞতা চান, তাই আমরা পণ্যের সঙ্গে বিভিন্ন সেবা যুক্ত করছি, যা মূলত সফটওয়্যার ভিত্তিক। এসব সেবা আবার উৎপাদন প্রক্রিয়াকেও উন্নত করে এবং ভবিষ্যতের পণ্য উন্নয়নে ভূমিকা রাখে। নীতিগত সহায়তা, প্রযুক্তিগত অগ্রগতি এবং ভোক্তা চাহিদা বৃদ্ধির ফলে চীনের স্মার্ট হোম বাজার ২০২৬ সালের মধ্যে ২৮০ বিলিয়ন ইউয়ানে পৌঁছাবে। চীনে হিউম্যানয়েড রোবট প্রযুক্তি যে গতিতে এগোচ্ছে, তাতে অচিরে বদলে যাবে জীবন ও কাজের ধরন। সাংহাইয়ে চীনা রোবট নির্মাতা এজি বট সম্প্রতি আয়োজন করে এক ব্যতিক্রমী রোবট গালা, যেখানে পুরো অনুষ্ঠানে অংশ নেয় রোবটরা। তাতে দেখানো হয় রোবটের গতি নিয়ন্ত্রণ, কম্পিউটার ভিশন ও সৃজনশীলতার সক্ষমতা। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এইসব রোবট কারখানা, দোকান, স্কুল, এমনকি হাসপাতালেও কাজ করবে। হিউম্যানয়েড রোবট প্রযুক্তিতে চীনের দ্রুত অগ্রগতি রোবটকে বিজ্ঞান কল্পকাহিনীর সিনেমা থেকে নিয়ে এসেছে বাস্তব জীবনে। সম্প্রতি সাংহাইয়ে বড় চীনা রোবট নির্মাতা এজি বট আয়োজন করে রোবট গালা। অনুষ্ঠানের পুরো পরিবেশনাতেই ছিল রোবটের অংশগ্রহণ। এই আয়োজনে আধুনিক রোবটের গতি নিয়ন্ত্রণ, কম্পিউটার ভিশন ও সৃজনশীলতা তুলে ধরা হয়। রোবট এখন শুধু বিনোদনের মঞ্চেই নয়, কারখানার উৎপাদন ক্ষেত্রেও ভূমিকা রাখতে শুরু করেছে। যুক্তরাজ্যের রিডিং শহরে ছাং লিউ এমন একটি সফটওয়্যার তৈরি করছেন, যার মাধ্যমে ব্যবহারকারীরা রোবটকে প্রশিক্ষণ দিতে পারবেন। রোবোটিক্স হল শ্রম ঘাটতি দূর করার একটি বড় সুযোগ। এটি ভবিষ্যৎ সমাজের প্রয়োজন মেটাতে পর্যাপ্ত উৎপাদনশীলতা নিশ্চিত করতে পারবে।
চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছর বিশ্বে বিক্রি হওয়া প্রতি 10টি হিউম্যানয়েড রোবটের মধ্যে 8টিই ছিল চীনা নির্মাতাদের তৈরি। চীনে এখন 140টিরও বেশি রোবট নির্মাতা প্রতিষ্ঠান উন্নত প্রযুক্তি নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে। হিউম্যানয়েড রোবট ভবিষ্যতে মানুষের অনেক কাজই করতে পারবে, যেমন খাবার তৈরি, পার্সেল পৌঁছে দেওয়া বা হাসপাতালে সহায়তা করা। সাংহাইয়ের একটি দোকানে ইতোমধ্যে একটি রোবট কর্মী অতিথিদের স্বাগত জানাতে ব্যস্ত। এই রোবট গ্রাহকদের প্রশ্নের উত্তর দেয়, দোকানে তাদের সঙ্গে যোগাযোগ করে এবং একটি প্রাণবন্ত পরিবেশ তৈরি করতে সাহায্য করে। সম্প্রতি লন্ডনে একটি প্রযুক্তি প্রদর্শনীতে অংশ নিয়ে এজি বট এমন রোবট প্রদর্শন করেছে যা শ্রেণীকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করতে পারে। চীনে আমরা ইতোমধ্যে একটি মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে কাজ করছি। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে রোবট ব্যবহার করে বিভিন্ন কোর্স ও পাঠ পরিকল্পনা তৈরি করেছি। রোবট প্রশিক্ষণ দিতে সময় ও অর্থের প্রয়োজন, তবে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ক্যামব্রিজের মেশিন ইন্টেলিজেন্স বিভাগের সহকারী অধ্যাপক এলিয়ট উ বললেন, এই প্রক্রিয়া দ্রুত বদলে যাচ্ছে। তিনি এমন একটি সফটওয়্যার তৈরি করছেন যার মাধ্যমে কেবল একটি ভিডিও আপলোড করেই শেখানো যাবে রোবটকে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। চীনের চালকবিহীন গাড়ি প্রযুক্তি এখন ইউরোপেও এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যেই মানুষের দৈনন্দিন যাতায়াতের অংশ হয়ে উঠেছে চীনের রোবট ট্যাক্সি। শenzhen에 AI চালিত ট্যাক্সিগুলো ব্যস্ত সড়কে চলছে নিরাপদে। ইউরোপের বাজারে প্রবেশের পরিকল্পনা করছে চীনের Pony.ai। এই জন্য চলছে ইউরোপের সরু রাস্তা ও ভিন্ন ট্রাফিক পরিবেশে AI মডেল প্রশিক্ষণ। বিস্তারিত আফরিন মিমের প্রতিবেদনে। চীনের ব্যস্ত শহর শেনচেন, অফিস যাওয়ার তাড়া কিংবা যানজটের ঝক্কি সবই এখন সামলাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। কোনো চালক ছাড়াই চীনের রাস্তায় এখন দাপিয়ে বেড়াচ্ছে রোবোট্যাক্সি। দক্ষ চালকের মতোই গলি থেকে রাজপথ, সবই চেনা এই যান্ত্রিক মস্তিষ্কের। চীনের এই স্বয়ংক্রিয় ট্যাক্সি বিপ্লবের দুই প্রধান কারিগর Pony.ai এবং বাইতু। বর্তমানে 1000-এরও বেশি রোবোট্যাক্সি সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলের সঙ্গী। শুধু যাতায়াত নয়, শহরকে আরও নিরাপদ আর যানজট মুক্ত করে তুলেছে এই প্রযুক্তি। চীনের সাফল্যের পর এবার এই রোবোট্যাক্সির লক্ষ্য ইউরোপ। তবে কাজটা মোটেও সহজ নয়। চীনের প্রশস্ত রাস্তার তুলনায় ইউরোপের রাস্তাগুলো বেশ সরু এবং আঁকাবাঁকা। প্রাচীন স্থাপত্য আর পাথুরে পথের গোলক ধাঁধায় এআইকে নতুন করে প্রশিক্ষণ দিতে হচ্ছে। ইউরোপের রাস্তার ধরন আলাদা। এখানে সরু গলি আর প্রচুর গোলচত্বর দেখা যায়। তাই চীনা কোম্পানিগুলোকে তাদের এআই মডেলগুলো নতুন করে রিট্রেন করতে হচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ইউরোপের প্রাণকেন্দ্র লুক্সেমবার্গে ঘাঁটি গেড়েছে Pony.ai। সেখানে জেনারেটিভ এআই ব্যবহার করে তৈরি করা হচ্ছে কৃত্রিম বিশ্ব, যেখানে রোবোট্যাক্সি শিখছে কিভাবে ইউরোপীয় চালকদের মনস্তত্ত্ব বুঝে গাড়ি চালাতে হয়। আমাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যার সমন্বয় এতটাই নিখুঁত যে এটি একজন সাধারণ মানুষের চেয়ে প্রায় 10 গুণ বেশি নিরাপদ। শুধু ট্যাক্সি নয়, চীনের হাইওয়েগুলোতে এখন চলছে চালকবিহীন ট্রাকও, যা পণ্য পরিবহনের সংজ্ঞায় বদলে দিচ্ছে। আর এই পুরো বিপ্লবের নেপথ্যে রয়েছে চীনা সরকারের জোরালো সমর্থন এবং স্পষ্ট নীতিমালা। ইউরোপের রাস্তায় পুরোপুরি চালকবিহীন গাড়ি দেখতে হয়তো আরও কয়েক বছর সময় লাগবে। তবে চীনের এই সাফল্য বলে দিচ্ছে ভবিষ্যৎ এখন চাকার উপর, আর সেই চাকা নিয়ন্ত্রণ করছে বুদ্ধিমান কৃত্রিম বুদ্ধিমত্তা। আফরিন মিম, সিএমজি বাংলা।
আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানা ও জানা চীনে। চীনের চিকিৎসা সহায়তা দল জিম্বাবুয়ের স্বাস্থ্যসেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 1985 সাল থেকে দেশটিতে 22টি মেডিকেল টিম পাঠিয়েছে চীন, যারা বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্থানীয় চিকিৎসা কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে। চীনা চিকিৎসকরা শুধু হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন না, দূরবর্তী পাহাড়ি ও খনি শিল্প এলাকাগুলোতেও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছেন। জিম্বাবুয়েতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং স্থানীয় চিকিৎসা কর্মীদের পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চীনের মেডিকেল সহায়তা দল। 1985 সাল থেকে চীন মোট 22টি মেডিকেল দল জিম্বাবুয়েতে পাঠিয়েছে, যা দেশটির স্বাস্থ্য খাতে ধারাবাহিক সহায়তা নিশ্চিত করেছে। সহায়তা কর্মসূচির অংশ হিসেবে চীনের হুনান প্রভিন্সিয়াল পিপলস হসপিটাল এবং জিম্বাবুয়ের বৃহত্তম সরকারি তৃতীয় স্তরের হাসপাতাল পারিরে নিওয়াট ওয়া গ্রুপ অব হসপিটালস যৌথভাবে কোভিড-19 মহামারীর সময় ফুসফুস ও জরুরি রোগীর যত্ন প্রকল্প চালু করে। 2022 সালে চালু হওয়ার পর থেকে এই প্রকল্প 2000-এরও বেশি স্থানীয় রোগীকে সেবা দিয়েছে এবং হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করেছে। আমরা স্থানীয় হাসপাতালে জিম্বাবুয়ের সবচেয়ে উন্নত শ্বাসযন্ত্র ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষায়িত বিভাগ প্রতিষ্ঠায় সহায়তা করেছি। পাশাপাশি চীন জিম্বাবুয়ে ফার্স্ট এইড ট্রেনিং সেন্টার গড়ে তুলেছি, যা জরুরি সেবাদানকারীদের প্রশিক্ষণ দেয়। এই প্রকল্প স্থানীয় চিকিৎসা কর্মীদের দক্ষতা উন্নয়নের একটি প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করছে। ইতোমধ্যে প্রায় 300 জন স্থানীয় স্বাস্থ্যকর্মী এতে প্রশিক্ষণ পেয়েছেন। চীনা দলের সহায়তায় সিপিআর, ভেন্টিলেটর ব্যবস্থাপনা এবং ভেন্টিলেটর নির্ভর রোগীদের সেবায় দক্ষতা বাড়াতে পেরেছি। তারা আমাদের ভেন্টিলেটর, হাই ফ্লো মেশিন ও সিপিএপি মেশিন সরবরাহ করেছে, যা আমাদের দেশের জন্য অনেক উপকারী। হাসপাতাল ভিত্তিক চিকিৎসা ও প্রশিক্ষণের পাশাপাশি চীনা মেডিকেল দলটি জিম্বাবুয়ের দুর্গম এলাকাতেও সেবা দিচ্ছে। স্থানীয় খনি শ্রমিকরা জানালেন, আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়া কঠিন ছিল। এখন তারা একদিকে যেমন চিকিৎসা সেবা পাচ্ছেন, তেমনি চীনা সহায়তা দলটির কাছ থেকে শিখছেন ঐতিহ্যবাহী চীনা ব্যায়াম বাতুয়ান চীন। সব মিলিয়ে চীনের হাত ধরে সুস্থতা ও উন্নত জীবনযাত্রার এক নতুন দিনের পথে এগিয়ে চলেছে জিম্বাবুয়ে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। বরফে ঢাকা লিয়াওতং উপসাগরে গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করছেন চীনা বিজ্ঞানীরা। এই শীতকালীন অভিযানে চায়না ন্যাশনাল অফশোর অয়েল কর্পোরেশন ও অন্যান্য গবেষকরা 10,000 বর্গ কিলোমিটার বরফের উপর 26টি স্যাম্পলিং সাইটে তথ্য সংগ্রহ করেছেন। আইসব্রেকার জিটিতে তারা বরফ ও পানির নমুনা সংগ্রহ করেন, যে তথ্য ব্যবহার করা হচ্ছে সমুদ্রের বিপর্যয় প্রতিরোধ ও সমুদ্রবিদ্যা উন্নয়নের কাজে। এই বছরের বসন্ত উৎসবের 9 দিনের ছুটিতেও চীনের একদল গবেষক উত্তর পূর্ব চীনের বোহাই সাগরের লিয়াওতং উপসাগরের বরফাচ্ছন্ন জলে আইস ব্রেকার জাহাজে অবস্থান করে নিরবচ্ছিন্নভাবে চালিয়ে গেছেন গবেষণা। বরফ মৌসুমের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে সামুদ্রিক দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন সক্ষমতা বাড়ানোই ছিল তাদের লক্ষ্য। লিয়াওতং চীনের সবচেয়ে উত্তরের উপসাগর। শীতে এখানকার 10,000 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে থাকা সমুদ্রের প্রায় 40% বরফে ঢেকে যায়। কোথাও কোথাও বরফের স্তর থাকে আধা মিটারেরও বেশি পুরু। এই কঠিন পরিবেশেও চীনা গবেষকরা চিতি নামের চীনের তৈরি আইস ব্রেকার গবেষণা জাহাজে করে এই অঞ্চলে প্রবেশ করেছেন এবং তথ্য ও নমুনা সংগ্রহ করেছেন।
মাল্টিস্পেকট্রাল ক্যামেরা সংযুক্ত ড্রোন উড়িয়ে আকাশ থেকে বরফ পর্যবেক্ষণ করেছেন তারা। তীব্র ঠান্ডায় যা ছিল বেশ কঠিন কাজ। প্রচণ্ড ঠান্ডায় ড্রোনকে নিরাপদ ব্যাটারি সীমার মধ্যে ফেরার নির্দেশ দিতে পারিনি, ফলে এটি স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসার চেষ্টা করে। কিন্তু জাহাজ চলমান থাকায় সঠিকভাবে অবতরণ করতে পারিনি এবং পানির দিকে চলে যায়। 20 সদস্যের গবেষণা দলের প্রধান লি গ জানালেন, এই গবেষণায় ঠান্ডাই তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ। তাপমাত্রা প্রায় -20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। যত স্তরের পোশাকই পরুন না কেন, মুখে ছুরি দিয়ে কাটার অনুভূতি হয়। প্রতিটি পদক্ষেপেই পায়ে ব্যথা লাগে। দলটি জানুয়ারির মাঝামাঝি থেকে জাহাজে অবস্থান করছে এবং প্রতিদিন 4 থেকে 6টি স্থানে গিয়ে কঠিন পরিস্থিতির মধ্যে তথ্য সংগ্রহ করছে। ভেতরের গ্লাভস পানি ঠেকায় আর বাইরেরটি তাপ ধরে রাখে, কিন্তু ঘন্টার পর ঘন্টা কাজ করার পরও গ্লাভস যথেষ্ট নয়। কাজ শেষে হাত ফুলে যায়, লাল হয়ে যায়, কখনো কখনো খাবার খেতেও কষ্ট হয়। বরফ ও পানি সংগ্রহের পর দ্রুত তা প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করতে হয়, যাতে কোনো ভৌত পরিবর্তন না ঘটে। এরপর গবেষকরা বিশ্লেষণ শুরু করেন। গবেষকদেরকে 100 লিটার সামুদ্রিক পানিকে প্রথমে 1 কাপ পানি আলাদা করতে হয়। তারপর ফিল্টার পেপারে নানা ধরনের অণুজীব আলাদা করেন তারা। দিনের আলো অনেক পরীক্ষায় বাধা সৃষ্টি করায় রাতেও গবেষণা চালিয়ে যেতে হয়। তবে বরফে ভরা জলে জাহাজ স্থির রাখা বড় চ্যালেঞ্জ। বরফের চাপ, বাতাস ও স্রোতের কারণে নোঙর প্রায়ই সরে যায়। আমাদের বারবার নোঙর করতে হয় এবং নতুন জায়গা খুঁজতে হয়। কাছেই নৌপথ রয়েছে। নোঙর ঠিকমতো না থাকলে অন্য জাহাজ বা সাবসি পাইপলাইনের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি থাকে। লিয়াওতংয়ের চিনচৌ তেলক্ষেত্রটি প্রতি শীতেই বরফে ঢেকে যায়। বরফের চাপ প্ল্যাটফর্মের কাঠামোর ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। গবেষণা দলের কাজ হল এই এলাকায় তথ্য সংগ্রহ করে প্রকৌশলীদের আরও উন্নত নকশা তৈরিতে সহায়তা করা। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। প্রবীণদের চলাচলের জন্য জীবনকে আরও সহজ করে তুলছে হুইলচেয়ার সহ নানা প্রয়োজনীয় পণ্য। চীনের বাজারগুলোয় এমন সব পণ্য এখন চোখে পড়ার মতো, বিশেষ করে অসুস্থ বা সদর্থ মানুষের জন্য, যা স্বস্তির বিষয়। লুৎফর কবিরের প্রতিবেদনে দেখব বিস্তারিত। ৭৮ বছর বয়সী কং মেইলিং বেইজিংয়ে নিজের বাড়ি ফিরে প্রতিদিন আরামদায়ক একটি চেয়ারে বসে জুতা খোলেন। বার্ধক্যের কারণে এখন স্বাভাবিকভাবে চলতে না পারায় চেয়ারটি তাকে বেশ স্বস্তি দিচ্ছে। দ্রুত বর্ধনশীল প্রবীণ জনগোষ্ঠীকে সেবা দিতে চীনব্যাপী বাড়ছে বয়স্ক বান্ধব পণ্য, যা কংয়ের মতো বয়স্কদের জীবনকে করে তুলছে আরও সহজ। প্রতিদিন বাড়ি ফিরে আমি এই চেয়ারে বসি। এখানে বসে আরাম পাই, হাতল ধরে সহজেই উঠতে পারছি। চেয়ারটি যখন ছিল না তখন কং একটি গোল টুল ব্যবহার করতেন, যা তার জন্য খুব একটা স্বস্তিদায়ক ছিল না। জীবনকে সহজ করতে তার ঘরে রয়েছে এখন শাওয়ার চেয়ার এবং টয়লেট ক্রেপ, যা ওয়াশরুমে নিরাপত্তা ও ভারসাম্য বজায় রাখার জন্য বিশেষ হ্যান্ডেল। বয়স্ক, প্রতিবন্ধী এবং অসুস্থ ব্যক্তিদের টয়লেটে ওঠা বসা এবং চলাচলের জন্য ভালো কাজে দেয় মনে করেন কং মেইলিন। একটা সময় এসব আমার বাসায় ছিল না। বয়স বাড়ার সঙ্গে এসব প্রয়োজনীয় জিনিস যখন ব্যবহার শুরু করলাম, তখন বুঝলাম বয়স্কদের জন্য তা কতটা জরুরি এবং সুবিধাজনক। আগে চীনে গড়ে প্রতি 10 জনের 3 থেকে 4 জন বয়স্ক বা প্রতিবন্ধী বাথরুমে পড়ে যেতেন, যাদের বয়স গড়ে 65 বছরের বেশি। এমন তথ্য উঠে আসার পরেই বয়স্ক বান্ধব নানা পণ্য বাজারে আনতে শুরু করে চীনা কোম্পানিগুলো। রাজধানী বেইজিং নয়, চীন জুড়েই বেড়েছে এসব পণ্যের কদর। কিন্তু অনেকে জানেন না এসব কোথায় পাওয়া যায়।
উদ্বেগ ও চাহিদার বিষয়টি বিবেচনা করে চিয়াচি প্রবীণ সেবা প্রতিষ্ঠানে প্রদর্শিত হচ্ছে 15,000 বয়স্ক বান্ধব পণ্য। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ওয়াং ইউকোয়াং জানান, এখানে আছে চলাচলের জন্য সহায়ক উপকরণ এবং ঘর পরিষ্কারের যন্ত্র, যা রাখা হয়েছে ক্রেতার নাগালের মধ্যেই। 2025 সালে চীন সরকার তার দেশে ভর্তুকি কর্মসূচিতে বয়স্কদের জন্য বয়স্ক পণ্য অন্তর্ভুক্তের ঘোষণা দেয়। কিছু অঞ্চলে ভর্তুকি সুবিধা রয়েছে 30% পর্যন্ত। দর্শক, এই ছিল আমাদের এইবারের আয়োজনে। টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল CMG বাংলায়। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।